আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ রাত ৯টা ৪৫ নতুন দিনের পরিকল্পনা ঘোষণার প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, আইন শৃঙ্খলা সহ পরিস্থিতির উন্নয়নে ১৮০ দিনের পথ নকশা শীঘ্রই। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতি। এবং সরকার প্রধানের প্রচলিত চেয়ারের বাইরে তারেক রহমানের জন্য অপেক্ষায় ভিন্ন রকম একটি চেয়ার, নেপথ্যে এক কষ্টবোধ ও গৌরবের গল্প। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। রাজধানীর অভিজাত হোটেলে রমজানে ইফতার আয়োজনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। আজ রাত ৯টা ৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভির সৌজন্যে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে দেশের সব সম্প্রচার মাধ্যম। প্রধানমন্ত্রীর ভাষণ চ্যানেল আই সংবাদ এবং চ্যানেল আইয়ের সব ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্ম এবং আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন তারেক রহমান। জয়ের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরা। বেলা ঠিক ১১টার সময় সাদা শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্মৃতিসৌধেই কথা বলেন সরকারের অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় কোনো প্রথম কর্মসূচিতে যোগ দিলেন তারেক রহমান। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবারও সবার আগে বাংলাদেশ প্রত্যয় ব্যক্ত করলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।
মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান সচিবালয়ে। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাহুল রায়ের রিপোর্ট। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়েছেন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও। পরিবারের সদস্যদের নিয়ে রাতেই নিজের মা বাবা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নতুন প্রধানমন্ত্রী। সকালে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা। কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা জানান, রাষ্ট্র গঠনে তাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কাজ করবেন তারা। জনকল্যাণ ধারণ করে জনগণের প্রবৃদ্ধি সমৃদ্ধি নিশ্চিত করতে চান, এই ধরনের একটা অঙ্গীকার আমাদের রয়েছে দল হিসাবে এবং সরকার হিসাবে জনগণের প্রতি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে বাংলাদেশকে ওনার 31 দফা পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ওনার রায় দিয়েছেন। আর আমরা মনে করি এই সরকারটি অনেক ত্যাগের বিনিময়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করব। নতুন মন্ত্রীরা জানিয়েছেন মানুষের প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টার কথা। আমাদের আরও বেশি জবাবদিহি হওয়ার প্রয়োজন রয়েছে, আরও বেশি তৎপর হওয়ার প্রয়োজন আছে। অতএব জনগণ এবং সরকার প্রধান যে আস্থা আমাদের উপর রেখেছে, নিশ্চয়ই যে কোনো মূল্যে সেই তার মর্যাদা রাখবো। একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই জাতি এবং আপনারা সবাই সুসংবাদ পাবেন। একটা সার্থক ফাংশনেবল আপনার মিনিস্ট্রি পাবেন, যেগুলি আমাদের অধীনে আছে ইনশাআল্লাহ। পর্যটন খাতে বিস্তরভাবে বাংলাদেশে একটা পরিবর্তন আনতে পারবো। বিমানে আমরা পরিবর্তন আনতে পারবো। প্রবাসীরা যে আসে দেশে, তাদের যে এই দুঃসহ বেদনা এই আমাদের এয়ারপোর্ট নিয়ে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই সমস্ত পরিকল্পনা সবই দেশের জন্যই মঙ্গল এবং দেশের উন্নতি হবে, এবং যাতে করে আর দুর্নীতিগ্রস্ত লোকরা সেখানে ঠাঁই না পায়। শেরেবাংলা নগর থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যান সচিবালয়ে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হাস্যকর জায়গা থেকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করে ভয়মুক্ত গণমাধ্যম তৈরির কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কৃষিমন্ত্রী বলেছেন, কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার দেবে সরকার। রমজানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখাও অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মন্ত্রীদের শপথের পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রথম কর্মদিবস। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এহসানুল হক মিলন এবং ববি হাজ্জাজ দুজনই সচিবালয়ে আসেন একই গাড়িতে। একই কক্ষে দুজন একসঙ্গে বসেছেন এবং দায়িত্ব বুঝে নিয়েছেন। নানা চড়াই উতরাই পেরিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর আবারও ক্ষমতায় এসেছে বিএনপি। আমরা একেবারেই প্রথম দিন কর্মদিবসে আমরা প্রথম দিন এসেছি। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং তার সঙ্গে ববি হাজ্জাজও রয়েছেন প্রতিমন্ত্রী। দুইজনই একসঙ্গে আসলে প্রথম দিনই অফিস করছেন। আমাদের অন্যান্য থ্রাস্ট সেক্টরগুলো এত বেশি ডিমান্ডিং হয়ে যায়, যে কারণে এডুকেশন সেক্টরে গভর্নমেন্ট অ্যালোকেশন কমে যায়। হাউএভার এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করছেন। আমরা কিন্তু প্রায়োরিটাইজ লিস্ট করব। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা হাস্যকর জায়গায় আছে, আমরা ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে চাই এবং ইনশাআল্লাহ আমি কনফিডেন্ট আমার ভাইয়ের সাথে যে আমরা একত্রিত যে কাজ করছি, আমরা একটা অল্প সময়ের ভেতরে অনেক দূর এই কাজে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। প্রথম দিনই ব্যস্ত সময় কাটিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেছেন, তথ্যকে নির্ভেজালভাবে উপস্থাপনের পরিবেশ তৈরি করবে তার মন্ত্রণালয়। গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা
বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। কৃষি, মৎস্য ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিন উর রশিদ ইয়াসির। নিজ কার্যালয়ে প্রথম দিন কিছু দায়িত্ব পালন শেষে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে। পরে বলেন, কৃষকদের ভালোর জন্য সবকিছু করার নির্দেশনা পেয়েছেন তিনি। এক আমাদের ল অ্যান্ড অর্ডার, দুই দ্রব্যমূল্য, আমাদের একটা মাস্টার প্ল্যান আসতেছে খুব শর্ট টাইমের ভিতরে, আশা করতেছি। এটা তো খুব ইমার্জেন্সি আছে না সামনে, সাধারণত রমজানে একটু প্রবলেম হয়, এটা যেন না হইতে পারে এটার দিকে আমরা খেয়াল করছি। এই আপনার সেক্টর নিয়ে আপনি একটু যদি বলেন। আমার 3টা সেক্টর আমার সাথে ইনভলভ আছে, আমরা একটা একটা করে বসতেছি, প্রেজেন্ট স্ট্রাকচারটা কি আছে, কোনটার কি অবস্থা আছে আমরা জেনে নেই। আমি এই পজিশনে আছি, আমি এখানে যেতে চাই। কিন্তু দুর্নীতিকে নিশ্চয়ই প্রশ্রয় দিবেন না, জিরো টলারেন্সে থাকবে। কৃষকই তো আসলে মূল প্রাণ, তার জন্যই তো আগামী দিনে আমাদের কৃষি কার্ড থেকে শুরু করে আমাদের এই গভর্নমেন্টের প্রধান প্রায়োরিটি তো কৃষি। নতুন মন্ত্রীরা বলছেন, জনগণ শুধু প্রতিশ্রুতি শুনতে চান না, চান ফলাফল ও বাস্তবায়ন দেখতে। মন্ত্রী হিসেবে শতভাগ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা, পৃষ্ঠপোষকতার অর্থনীতির বদলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে প্রবৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়া নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর অগ্রাধিকার। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেছেন, কেবল রমজানে নয়, সারা বছর জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। রিজভী নেওয়াজের রিপোর্ট। এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ঋদ্ধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে এবার অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়। দলের হয়ে 31 দফা এবং নির্বাচনী ইশতেহারে অর্থনীতি নিয়ে যেসব অগ্রাধিকারের কথা বলা হয়েছে, তার আলোকে সচিবালয়ে তিনি জানালেন, বেসরকারি খাতকে সত্যিকার অর্থে চালকের আসনে বসাবেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি থাকবে সবকিছুর কেন্দ্রে, জবলেস গ্রোথ মোটেও কাম্য নয়। এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রের মতো পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। বুধবার দায়িত্ব নিয়েই পরের দিন থেকে রমজানের বাজার সামলাতে হবে বাণিজ্যমন্ত্রীকে। কাজেই নষ্ট করার মতো সময় নেই একদম। যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। যে আমরা কাজ শুরু করলাম, একটু সময় দেন। আমরা বলেছেন, আমার মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা কথায় বিশ্বাসী না, কাজ করে দেখাতে চাই। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয়ে আমরা অ্যাড্রেস করব। এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান আরেকটু অপেক্ষা করার। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনা। ইসলামিক ফাউন্ডেশনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ ইসলাম, তার কাছে যাচ্ছি। রিয়াজ, আমরা জানতে পেরেছি চাঁদ দেখা গিয়েছে এবং চাঁদ দেখা কমিটির বৈঠকও শেষ হয়েছে, তো আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন?
বুশরা, ধন্যবাদ আপনাকে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে এবং কক্সবাজারে 6টা 25 মিনিটে যাত্রী দেখা গিয়েছে এবং কিছুক্ষণ আগে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবা তিনি সভাপতিত্ব করেন এবং তিনি ঘোষণাটি পাঠ করেন এবং যে বিষয়টি জানিয়ে রাখি, যিনি কিছু কথা বলেছেন নানা বিষয় নিয়ে এবং আজ রাতেই মূলত তারাবি অনুষ্ঠিত হবে এশার নামাজের পরে এবং আগামীকাল সিয়াম সাধনার মাধ্যমেই আগামীকাল সেহারি খাবে এবং আগামীকাল রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মানুষ। এবং যে বিষয়টি জানিয়ে রাখি যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবা তিনি যেটি জানিয়েছেন যে এই রমজান ঘিরে আসলে তারা সরকার নানা ব্যবস্থা নিয়েছে এবং যারা কালোবাজারি করবে তাদের বিরুদ্ধে আসলে জিরো টলারেন্স তারা গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে আগামী 16ই মার্চ লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। তো কিছুক্ষণ আগে ব্রিফটি শেষ হয়েছিল, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রিয়াজ আপনাকে। প্রধানমন্ত্রীর চেয়ার খুব প্রচলিত একটি কথা। এর মাধ্যমে যেমন তার দায়িত্বের কথা বলা হয়, তেমনি দায়িত্ব পালনে তিনি যে চেয়ারে বসেন সেটাও ভাসে চোখের সামনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি চেয়ার তৈরি করে 12 বছর ধরে অপেক্ষায় কৃষক আব্দুল মোতালেব। 22 বছর আগে তারেক রহমান যখন তার বাড়িতে গিয়েছিলেন, তখন বসার জন্য একটি ভালো চেয়ার দিতে না পারার দুঃখবোধ থেকেই চেয়ারটি বানিয়েছেন তিনি। ভিন্ন রকম ওই চেয়ারের গল্প জানাচ্ছেন শাইখ সিরাজ। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন তারেক রহমান। সারা দেশে বহু সাধারণ মানুষও হৃদয়ের আসন রেখেছেন তার জন্য। তেমনি একজন ময়মনসিংহের ভালুকার আব্দুল মোতালেব। দেশে প্রথমবারের মতো সৌদি খেজুর ফলানোর সাফল্যের কারণে লোকে তাকে চেনে খেজুর মোতালেব নামে। মোতালেব তার আয়ের একটি অংশ দিয়ে বহু বছর ধরে এক বিশেষ আসন নির্মাণ করে রেখেছেন তারেক রহমানের জন্য। উনি খেজুর বাগানের পরিদর্শনে প্রথম রিপোর্ট করছিলেন, ওই সময় থেকেই মানুষের বেশি আনাগোনা আওয়াজ করতো। এরপরে 2004 যখন তারেক রহমান ছিল, প্রতিবেদন যাওয়ার কদিন পরে আসছিল, কি কি দিয়েছিল আপনারা তখন? পাম্প দিয়েছিল। হ্যাঁ, ওই সময় দিয়েছিল আমার সেলো মেশিন দিয়েছিল, এই সার বিষ কোদাল যাবতীয় যেটা লাগতো সব দিচ্ছিল তারেক। আমার কাছে এমন একটা কষ্ট লাগতো, একসাথে খাওয়াইতেও পারছি না। এই কারণে আমার কষ্ট, যদি আমি একদিন আমি আবার রাজপ্রাসাদের মতো বানায় আনতে পারি, এই জায়গাতে আমি বসাইও। তো ওই যে দাঁড়াই থেকে গেছেন, বসতে দিতে পারছি না, খুব কষ্ট লাগতো। আমার মনের থেকে পার্সোনালভাবে আপনার জন্য আর তারেক রহমানের জন্য এই চেয়ারটা বানাইছি, যে এখানে বসে একদিন যখন রাজপ্রাসাদ বিশ্বের মধ্যে দেখবে যে খেজুর মোতালেব শাইখ সিরাজ তারেক জিয়ার কীভাবে বসাতে পারে, যেদিন আপনাকে আর তারেক রহমান এই চেয়ারে বসাতে পারবো, আমার আত্মাটা শান্তি পাবো, ওই দিন আমি সাংবাদিক হইয়াম, ওই দিন আপনাদের কাছে প্রশ্ন করবো কৃষকের লোনের জন্য। সাধারণ মোতালেব অসাধারণ আবেগ নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের। আপনার নামে আর তারেক রহমানের নামে কিন্তু আমার যা বিশ্বে পরিচিত হয়েছি, আপনার যদি না এদিন আমার এত পরিচিত থাকলো না হলে। এটা কতদিন লাগছে বানাইতে? এটা 6 বছর সময় লাগছে, এটা টাইম ধরা না। দেশের সব শ্রেণীর মানুষ ভোটের আশীর্বাদে তারেক রহমানকে যে সম্মানের আসনে বসিয়েছেন, তা অটুট থাকুক দেশের কল্যাণের ভেতর দিয়ে। তার হাত ধরে রচিত হোক নতুন বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। ফজরের নামাজের পর রাজধানীর 60 ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও বিরোধী দলীয় প্রধান হতে পারতেন না। সংস্কারের মাধ্যমে দেশের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এর আগে ঘণ্টাব্যাপী নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন সংসদে বিরোধী দলের নেতা। শুরু হলো পবিত্র রমজান মাস। সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি মানুষের সবচেয়ে বড় চাহিদা হয়ে ওঠে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সবজি, ফল ও সালাদ জাতীয় খাবার নিরাপদ রাখতে শহরের বাসিন্দারাও এখন নিচ্ছেন ছোট কৃষির উদ্যোগ। চট্টগ্রামের পাহাড়তলীর এমনই এক ছাদ কৃষির বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কট্টালিতে 1.5 দশক ধরে ছাদ কৃষি চর্চা করছেন রোকেয়া হক।
প্রায় 1800 বর্গফুট আয়তনের 2 স্তরের এই ছাদ কৃষিতে উৎপাদন হচ্ছে নানা জাতের শাকসবজি, ফল আর সালাদ ফসল। পবিত্র রমজানকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাদ্যের চাহিদা মেটাতে করা হয়েছে এই আয়োজন। আমাদের আসলে এবার ভাগ্যটা খুব ভালো, সুপ্রসন্ন বলা যায়। অনেক শীতকালীন ভেজিটেবল থাকতে থাকতে রমজানটা শুরু হয়েছে, যার জন্য আমরা হাতের কাছে বিশেষ করে আমরা আগে রেখে দিতাম প্রিজার্ভ করে, একটু সিদ্ধ করে হাফ সিদ্ধ করে রেখে দিতাম ফুলকপিটা, সেটার দরকার হয় এখন এটার দরকার। পেশায় রন্ধনশিল্পী রোকেয়া হক প্রতিদিনের রান্নায় দরকারি তাজা উপকরণ সংগ্রহ করেন এখান থেকেই। সারাদিন রোজার পর যে কাজটা বেশি বেশি দরকার, যেটা হচ্ছে আমরা যদিও সাথে সাথে আমাদের কিন্তু ভাজাতে চলে যাই। এখন আমি এটা ব্যালেন্স ডায়েট করার জন্য যেটা করেছি, আমি প্রতিদিন কিন্তু এরকম থানকুনি পাতা আছে, একটু মিক্সড একটা সুন্দর একটা সালাদ টাইপের করি, একটু বয়েলিং ভেজিটেবল থাকে। শহরের মাঝেও এই বাড়িটি অনেকটা গ্রামীণ গৃহস্থ বাড়ির আদলে ঘেরা। চারপাশ জুড়ে রয়েছে নানা রকম গাছগাছালি, পোষা প্রাণী আর মাছ। আয়োজনটি ছোট হলেও একটি চমৎকার ছাদ কৃষি, যেখান থেকে যোগান আসছে নিরাপদ খাদ্যের। পবিত্র এই রমজানে পুষ্টি এবং নিরাপত্তা দুটি প্রয়োজন, যা এই ছাদ কৃষি থেকে পরিবারটি সংগ্রহ করছে। চট্টগ্রামের পাহাড়তলির উত্তর কাট্টলিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 11:30 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শীঘ্রই 180 দিনের পথ নকশা উপস্থাপন করবে নতুন সরকার। সচিবালয়ে মন্ত্রীদের সাথে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত থাকারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। শপথ নেয়ার পরদিনই কর্মব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করায় এখন সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি মন্ত্রী এবং সচিবদের জানান। যে নির্বাচনী ইস্তেহার শুনে জনগণ ভোট দিয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ, ইফতার, তারাবি ও সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 দিনের যে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে সেখানে জনদুর্ভোগ কমানো এবং বিএনপির নির্বাচনী ইস্তেহারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে বের হয়ে মন্ত্রীরা সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। এটা আমাদের ক্যাবিনেট এবং উপদেষ্টা সবাই মিলে এটা আনুষ্ঠানিক একটা সবাই একসাথে বসা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। সচিবদের সাথে বৈঠকে মুখ দেখে নয়, কাজ দেখে মূল্যায়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রোজার আগে রাজধানীর বাজারে বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। বেড়ে গেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও। সয়াবিন তেলের দাম না বাড়লেও বাজারে সরবরাহ কম বলে জানিয়েছেন দোকানিরা।
তবে ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও ডিমের দাম স্থিতিশীল। নতুন সরকারের প্রথম দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছেন পরাগ আজিম। বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকার কিছু নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পারলেও সার্বিকভাবে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে খুব একটা সন্তুষ্টি নেই। এরই মধ্যে আসছে রমজান মাস। বরাবরের মতো এবারও রমজান সামনে রেখে কিছু পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। এর মধ্যে অন্যতম লেবু ও শসা। লেবুর দাম বেশি, 100 টাকা হালি, 300 টাকা ডর্জন। শসা দেশির দাম বেশি, 160 টাকা কেজি। এই যে শসা আগে নিচ্ছি কত 60 টাকা করে, এখন কিনতেই পারি। সরকারের কাছে প্রত্যাশা যে আমাদের একটু জিনিসের দাম একটু কমায় রাখলে একটু ভালো হয়। আমাদের মধ্যবিত্ত লোকেরা জানে আমরা চলতে পারি, চলে বেড়া খাইতে পারি। বাজারটা মনিটরিং করলে দাম কমে আসবে। বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত। 260 টাকা কেজি কক, এরপরে বাড়িয়েছি 270, আজকে 320, তার মানে কেজিতে 50। এটা কেন? মুরগির দাম বাড়লেও ডিমের দাম স্থিতিশীল, 110 টাকা ডজন। রোজার ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলার দাম অনেকটাই কম, 85 থেকে 90 টাকা কেজি। তবে দেশি মসুর ডালের দাম বেড়েছে। দেশি মসুর ডাল সবচেয়ে যেটা ভালো কোয়ালিটি, এটা হচ্ছে 165 টাকা কেজি বিক্রি করতেছি। বাজারে কৃত্রিমভাবে সয়াবিন তেলের সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দোকানিরা। একটা কোম্পানি বাজারে কোনো তেল দেয় না, 1 কার্টন 2 কার্টন করে ডিলারের কাছ থেকে আনতে হয়, তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের কাস্টমারকে দিতে আমরা খুব সমস্যা ফেস করছি। মৌসুমের নতুন চাল ওঠার পর বাজারে দাম অনেকটাই স্থিতিশীল। পেঁয়াজ, রসুন, আদার দামও স্থিতিশীল। রমজান উপলক্ষে খেজুর ও ফলের দাম বেড়েছে। ট্যাক্স ফ্রি করে দিছে, এরপরও খেজুরের দাম 1600, 1700, 1500। এইটা কেন? তারেক রহমানের আমাদের প্রধানমন্ত্রীর আমলে এটা নতুন রোজা, নতুন রোজা আমাদের একটা বিস্ময়কর কিছু উপহার দিক, এটা একটা আশা। বাজারে গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1250 টাকা কেজি। জিডিপি প্রবৃদ্ধি কিংবা মূল্যস্ফীতি, অর্থনীতির এসব কঠিন বিষয় বোঝে না সাধারণ মানুষ। তারা চান দিন শেষে যা কিনে খেতে হবে তার দামটা যেন থাকে একটু সহনীয় পর্যায়ে। পরাগ আজিম, চ্যানেল আই, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা। বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ব্যস্ত পুরো মুসলিম বিশ্ব। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে যুদ্ধ বিধ্বস্ত গাজা নগরীতে। নেই পর্যাপ্ত খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব মসজিদ। এর মধ্যেই চলছে রমজানের প্রস্তুতি ও প্রার্থনা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত ভবনের মাঝে কংক্রিটের স্ল্যাবের উপর রং তুলিতে লেখা হচ্ছে স্বাগত রমজান। দক্ষিণ গাজার খান ইউনুসে রমজান মাস উদযাপনে ধ্বংসস্তূপের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টায় পরিত্যক্ত বজ্র দিয়ে নিজ নিজ এলাকা সাজাতে চেষ্টা করছে শিশুরা। পবিত্র রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে স্থানীয় বাজারে ভিড় জমান গাজা শহরের বাসিন্দারা। তাঁবুটা নিয়ে বাজার বসালেও নেই পর্যাপ্ত খাদ্যপণ্য। যা আছে তার দামও আকাশছোঁয়া, অনেকেরই নাগালের বাইরে। যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত গ্রেট ওমারি মসজিদের একটি কক্ষ পরিষ্কার করে মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করেছেন। জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। পবিত্র মাসের পরিবেশ পুনরুজ্জীবিত করার প্রয়াসে রমজানের সাজসজ্জা ছিল মাত্র কয়েকটি দোকানে। পণ্যের অভাব ও দাম বৃদ্ধির অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। বিদ্যুৎ বিভ্রাট ও পণ্য প্রবেশে বিধিনিষেধ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। পবিত্র রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন হোটেলে মাসব্যাপী বিশেষ রমজান বুফের আয়োজন করা হয়েছে। এতে থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ। ব্যাংক এশিয়ার সহযোগিতায় আয়োজনে আকর্ষণীয় খাবারের মধ্যে ঢাকাইয়া হাঁড়ি গোশত, অক্সটেল স্টু, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক, আরবি কাপসা, গরুর নলি নেহারি, বিভিন্ন তুর্কি কাবাব, ল্যাম্ব ওজি, সিফুড পায়েলা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাবাব সহ তুর্কি তুলুম্বা, পিস্তাচিও, বাকলাওয়া ও লাইভ কুনাফার মতো 20টি আইটেমের মতো বিশাল সম্ভার। 11,990 টাকায় ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় 12,990 টাকায় প্রতিদিন পাওয়া যাবে একটি জমকালো বুফে ইফতার ও ডিনার।
এছাড়া সিজনাল টেস্টস এবং দ্য গার্ডেন কিচেনে প্রতি শুক্র, শনিবার এবং সরকারি ছুটির আগের রাতে বিশেষ বুফে সেহরি পরিবেশন করা হবে। দ্য ওয়েস্টিনে ৬,৯৯০ টাকা এবং শেরাটন ঢাকায় ৭,৯৯০ টাকায় পাওয়া যাবে এ সেহরি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক ৫১ পয়েন্ট কমে ৫,৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৩টি কোম্পানির ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮৬ কোটি ৫৩ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। উইমেন্স এশিয়া কাপ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিগত ১.৫ দশকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নের বিপরীতে উপেক্ষিত হয়েছে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন। বরং এই বাহ্যিক চাকচিক্যের আড়ালে জমা হয়েছে ঋণের এক বিশাল পাহাড়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে উঠে আসে ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ বৃদ্ধি পেয়েছে ৪ গুণ, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নকে গভীর ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি যেমন উপেক্ষিত হয়েছে, তেমনি বেড়েছে দুর্নীতি। এমন বাস্তবতায় টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোর চেয়েও সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার জানাবো খেলার খবর। উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারসে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কা, থাইল্যান্ডের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবার মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রানের পুঁজি পায় বাংলাদেশ। লাল সবুজদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে খুব বেশিক্ষণ টিকতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা। ৬১ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশের হয়ে ১০ রানে ৩ উইকেট নেন ফাতেমা জাহান। আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল। প্রিয় দর্শক, এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ রাত ৯টা ৪৫ মিনিটে। নতুন দিনের পরিকল্পনা ঘোষণার প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা সহ পরিস্থিতির উন্নয়নে ১৮০ দিনের পথ নকশা শীঘ্রই। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। উন্নত শিক্ষা ব্যবস্থা, ভয়মুক্ত গণমাধ্যম, কৃষকদের উন্নয়ন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীদের গুরুত্ব আরোপ। সচিবালয়ে প্রথম দিনের অফিস। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতি। এবং সরকার প্রধানের প্রচলিত চেয়ারের বাইরে তারেক রহমানের জন্য অপেক্ষায় ভিন্ন রকম একটি চেয়ার। নেপথ্যে এক কষ্টবোধ ও গৌরবের গল্প। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।